আজকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি। আজকে সকালে যখন বাসা থেকে যখন বের হয়েছি, যখন এই অনুষ্ঠানে রওনা দিব, মাঝখানে আরেকটা অফিসের কাজ ছিল, তারপরে যখন এখানে আসব, ঠিক তখন আমাদের নিউজ গ্রুপে একটি সংবাদ দেখলাম যে একটি রাজনৈতিক দলের নেতা, যিনি দীর্ঘ 13 বছর কারাগারে ছিলেন, তাকে তিনি খালাস পেয়েছেন যুদ্ধাপরাধীর মামলা থেকে। তো আমি এই কথাটা এখানে এজন্য বললাম। এবং তারপরেই আরেকটি খবর দেখলাম, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি জরুরি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এবং সেই প্রেস কনফারেন্সে জামাত ইসলামের আমির তিনি বলছেন, জামাত ইসলামের কোনো নেতা কর্মীর কোনো বক্তব্যে এবং আচরণে যদি দেশবাসী কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা ক্ষমা চাই। তো আজকে আমি এই অনুষ্ঠানে এসে এই কথাটা কেন বললাম? তো আজকে 2025, এর আগে আমরা 2024 পার করেছি। বাংলাদেশ যে সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্রটি জন্ম হয়েছিল 1971 সালে। তো বিএনপির আয়োজিত আজকের এই অনুষ্ঠান, আমি আমার বক্তব্যে বা আমার যেই জায়গাটা রাজনৈতিক অধিকার তরুণদের, আমি সেই জায়গায় আসব। তার আগে আমি এটা একটু বলে নিতে চাই। তো বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নিজে 1971 সালে সেই যুদ্ধে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিচে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আবার 2024-এ ঠিক এমন একটি ক্রান্তিকাল, যখন গিয়ে বিগত কয়েক বছর, টানা প্রায় 15 বছর 8 মাসের মতো সময়, 16 বছরের মতো সময়, আপনারা যদি ফ্যাসিবাদের জাতানলে বাংলাদেশটা ছিল, সেই এই যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং যেই দলের চেয়ারপারসন আপসহীন নেত্রী হিসাবে পরিচিত, যিনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে আপসহীন দেশনেত্রী হিসাবে তিনি খেতাব পেয়েছেন, এবং সেই দল এখন আজকে আবার আরেকটি নতুন লড়াইয়ের উপনীত হচ্ছে, সেটা কি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। তো আমি এই ভূমিকাটা এজন্য বললাম, বিএনপি রাজনীতি করতে হলে আপনারা এমন দলের, আজকে সেখানে উপস্থিত আছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা এমন কোন দলের কর্মী বা সমর্থক নন, আপনাদের ক্ষমা চাইতে হয় না। তো আপনাদের দলের প্রতিষ্ঠাতা কিংবা দলের সিনিয়র নেতৃবৃন্দের আচরণের জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে না, আপনারা সেই দলের রাজনীতি করেন। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা বা কর্মী হিসেবে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা নিজেদেরকে গর্বিত ভাবতে পারেন। আজকের যে আলোচনার বিষয় আমাদের তারুণ্যের রাজনৈতিক ভাবনা, মাহাদি ভাই যখন উপস্থাপনা শুরু করছিলেন, অনুষ্ঠানটি শুরুতেই বলছিলেন যে আমাদের প্রথমে একটি লড়াই হচ্ছে ভোটাধিকারের লড়াই। যে ভোটাধিকারের যেই লড়াই, আমরা এখন যেই বয়সে এখানে দাঁড়িয়ে আছি, আমার ধারণা যে এই বয়সের সংখ্যা এখানে বেশি বাংলাদেশে, অর্থাৎ 18 থেকে 33 বছর বয়স। এই বয়সের ভোটার সংখ্যা বাংলাদেশে বর্তমানে 3,85,00,000। আমি আবার বলছি, 18 থেকে 33 বছর বয়স, এই বয়সের মানুষের সংখ্যা বাংলাদেশে এখন হচ্ছে 3,85,00,000। এটা সর্বশেষ এই ভোটার তালিকা করা হয়েছে, সেই ভোটার তালিকার অনুযায়ী। তাহলে দেখেন, বিশাল সংখ্যক জনগোষ্ঠী যারা এখন পর্যন্ত কিন্তু আপনারা ভোট দিতে পারেন নাই। তার ভোটাধিকারের যে লড়াই, 2024-এর দিকে যদি আমরা তাকাই, 2024-এর 5 জানুয়ারির যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা হয়েছিল আমি এবং ডামির প্রার্থী যে নির্বাচন, নিজেদের প্রার্থীর বিপরীতে আরেকজন প্রার্থীকে দাঁড়িয়ে দেওয়া, একতরফা নির্বাচন। 2018 সালের নির্বাচনটি হলো মিডনাইট ইলেকশন, যেটা নামে ইন্টারন্যাশনালি যেটা খ্যাত ছিল। তো রাতের ভোটের নির্বাচন, আমরা তো জানি যে ভোট হয় সকালে, এটা রাতেই ব্যালট বাক্স ভর্তি করা হয়ে গিয়েছিল। এর আগের যে নির্বাচন, 2014 সালের নির্বাচন, সেটি হয়েছিল 154টি আসনে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তার মানে আপনি বিপুল সংখ্যক দেশের মানুষ ভোট দিতে পারে নাই। এখানে আজকে আপনারা যারা উপস্থিত আছেন, তাদের বিপুল সংখ্যক ভোটার হয়েছেন আপনারা এই সময়টাতে। তার মানে আপনারা এই যে বিপুল সংখ্যক ভোটার, তারা আপনারা ভোট দিতে পারেন নাই। আজকের যে অনুষ্ঠানের যে বিষয় রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক অধিকার বলতে যদি আমরা বুঝি ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতার অধিকার, এবং আপনি ভোটাধিকারের মাধ্যমে আপনি কি করতে পারেন, অর্থাৎ আপনাকে যে শাসন করবে, আপনার যে ভাগ্য যে নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র ক্ষমতায় বসে, তারা গিয়ে আপনি সেই ভোটটা যদি না দিতে পারেন, তাহলে তারা আপনাকে তাদের মতো করে পরিচালনা করতে পারবে। সেই ভোটাধিকার না থাকলে কি হয়, ধরেন আপনি ফ্রান্সে গেলেন,
আপনি সেখানে গিয়ে 3 বছর থাকার একটা পারমিট কার্ড পেলেন, অর্থাৎ আপনি পিআর কার্ড পেলেন একটি। তো আপনি তখন হবেন হচ্ছে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্টই থাকার একটা কার্ড পেলেন, অর্থাৎ আপনি সেখানকার পিআর একজন। কিন্তু আপনি যদি নাগরিক না হন, আপনি সে দেশে ভোট প্রয়োগ করে সেখানে ফরাসিতে প্রেসিডেন্ট হবে, আপনি কিন্তু সেটা আপনি সেখানে আপনি ভূমিকা রাখতে পারছেন না, অর্থাৎ আপনি সেখানে পিআর থাকছেন, আপনি সিটিজেন হতে পারছেন না। এই যে বিপুল সংখ্যক বাংলাদেশের তরুণ ভোটার আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন এবং এর বাইরে যারা রয়েছে, তো এই সংখ্যক মানুষ এই হাসিনার শাসনামলে তারা ছিল কি, তারা মূলত পিআর হয়েছিলাম আমরা সবাই। যেমন আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, তো আমরা সবাই চাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসাবে। আপনারা কি চান না সবাই কি নাগরিক হইতে চান? যদি আপনারা সবাই নাগরিক হইতে চান তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের ভোটাধিকারটাকে আগে আদায় করতে হবে। এই যে রাজনৈতিক অধিকারের 1 নম্বর অধিকার হচ্ছে কি নিজের ভোট নিজে দেওয়ার অধিকার। এরপর হচ্ছে কি আপনার অর্থনৈতিক, আপনি এর মাধ্যমে মুক্তি আসবে, আপনার মত প্রকাশের স্বাধীনতা আসবে, পুরো আপনার আচরণের স্বাধীনতা আপনি পাবেন। কিন্তু সব কিছুর পেছনে রয়েছে রাজনৈতিক অধিকার। তো এমন একটি সময়, আমি যেটা শুরুতেই বললাম, আপনারা যারা এখানে বিএনপির বিপুল সংখ্যক সমর্থক এখানে যারা রয়েছেন, আপনারা এমন কোনো দল করেন না যেই দলের সমর্থক হওয়ার জন্য আপনাদের কোনো ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আপনারা প্রকাশ্যে আপনার এই আন্দোলনে, জুলাই আন্দোলনকে আমরা দেখেছি যে 71 সালে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে একটি বিশেষ একটি দল তাদের নিজেদেরকে মতো করে ইতিহাস রচনা করেছে, কুক্ষিগত করার চেষ্টা করেছিল, অর্থাৎ আন্দোলনের ক্রেডিট শুধু তারাই নিতে চেয়েছে। 2024-এর আন্দোলনে এসেও সেই একই রকম ঘটনা আবার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, এই আন্দোলন আপনাদের সবার। এই আন্দোলনে এখন পর্যন্ত যে 1400 জনের তালিকা পাওয়া গেছে, শহীদদের তালিকা, 2024-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেখানে দেখবেন যে কোন দলের, তো একদম আপনি বলবেন যে লিখিত যদি পোস্টেড নেতাকর্মীর কথা যদি আমরা যদি বলি, সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সে ছাত্র দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। তার মানে এই আন্দোলনের আপনারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় ভাগিদার আপনারা। সেটা যদি হয় তাহলে এই আন্দোলনকে আপনারা আরেকজন নিজেদের মতো করে ইতিহাস রচনা করবে, সেটাকে আপনারা মেনে নেবেন? এই দেশকে, বাংলাদেশ আমাদের সবার। বাংলাদেশ যদি সবার হয়, সব ধর্মের, সব মতের, সব, আমরা যদি রেইনবো নেশন, যেটা বিএনপির যেই 31 দফায় যেটা বলা হয়েছে যে রেইনবো নেশন যদি আপনারা গড়ে তুলতে চান, তাহলে আপনি সব আপনাদের আজকে যে প্যানেলিস্ট যে তালিকায় আছে, এই তালিকার দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন যে সত্যিকার অর্থেই যে এখন রেইনবো ন্যাশনের যে ধারণা, সেটার একটা ক্ষুদ্র ধারণা আপনারা আজকের এই যে প্যানেলিস্টদের তালিকায় আপনারা এখানে দেখলে তাকালে আপনারা বুঝতে পারবেন। তো সেই জায়গায় আর সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখবেন যে অনেক কথা বলছে আজকের এই প্যানেলিস্টদেরকে নিয়ে, নানা রকম কথা বলছে। সেই জায়গায় তাদেরকে আপনারা জবাব দিবেন, আমরা যেই বহু মতের এবং বহুত্ববাদী যে বাংলাদেশের আমরা যেটা গড়তে চাই, সেই বাংলাদেশের বার্তাটা আমাদের আজকে এখান থেকে শুরু হলো যাত্রা। তো সেই জায়গায় আমি আর আমার বেশি বক্তব্য দিব না, শুধু নিজের একটা বক্তব্য বলে, অভিজ্ঞতা বলে আমি এখানে শেষ করি। মাহাদি ভাই আমার কথা এখানে বলছিলেন, দেখেন আমরা এমন বাংলাদেশ, এই এমন হাসিনা শাহীর আমল আমরা এখানে, আমাদের বাপদাদারা আইয়ুব শাহীর আমল পালন করে এসছে। আমরা হচ্ছে কি হাসিনা শাহীর আমল আমরা পার করছি। আমরা যেটা বলি, আমরা যারা এরশাদ স্বৈরাচারী আমলে যখন জন্মগ্রহণ করেছিলাম, সেই আমলে আর একটা স্বৈরাচার আমরা নিজেরা বিদায় করেছি, ঠিক কিনা? তো তাহলে আপনারা যদি এই বলে বলিয়ান থাকেন যে আপনারা একটা স্বৈরাচারকে বিদায় করেছেন, একটা স্বৈরাচারের জেনারেশন আমাদের জন্ম হয়েছিল, সেই জায়গায় নিজেদের ভোটের অধিকার রক্ষা করতে আপনাদের যার যা লাগে, আমার মনে হয় যদি সেই জায়গা থেকে আমরা যদি সবাই যার যার শুধু দায়িত্বটুকু পালন করি। আমি একজন ক্ষুদ্র সাংবাদিক ছিলাম, আমি একটা পত্রিকায় কাজ করতাম, সেখানে 28শে জুলাইয়ের কথা আপনাদের অনেক মনে আছে নিশ্চয়ই। তো 28শে জুলাই 2023-এর 28শে জুলাইয়ে যখন বিএনপি নয়াপল্টনে সমাবেশ ডেকেছিল, তার বিপরীতে আওয়ামী লীগ ডেকেছিল বঙ্গবন্ধু অভিনয় পল্টনে, সেই সমাবেশে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন, এবং সেই বক্তব্যের পরে সরজমিন একটি প্রতিবেদন আমি লিখেছিলাম, এই ছিল আমার দোষ। সেই প্রতিবেদনে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় উপস্থিত জনসাধারণের মধ্যে যে একটা প্রাণ সঞ্চার হয়েছিল, আমি শুধু সেটা লিখেছিলাম। তারপরে 24 ঘন্টার মধ্যে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিজিএফআই এর চাপে। আপনারা এগুলো বুঝেন সব, এই দেশে কারা কারা এগুলো করে। তো আমরা সেই বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। যার যার জায়গা থেকে যদি ইনসাফের সাথে, আমরা এখন বলি যে দায় ও দরদের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, ইনসাফের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা দায় দরদ এবং যদি বিনির্মাণের বাংলাদেশ করতে চাই, আমাদেরকে আগে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই ইনসাফের বাংলাদেশ কি? বহু তোমাদের কথা, বহু সবার আগে বাংলাদেশটা, এই ধারণাকে যদি আপনারা যদি দেখতে পারেন, তবেই আপনারা এই যে রাজনৈতিক অধিকার, সেই তরুণদের রাজনৈতিক অধিকার আপনারা নিশ্চিত করতে পারবেন। আজকের এই আয়োজনের জন্য আমাকে আহ্বান জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।